এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে আবেদন করার পোর্টাল social registry.wb.gov.in। আরেকটা যে পোর্টাল আছে socialsecurity.wb.gov.in। এই পোর্টালে শুধুমাত্র অফলাইন ফর্ম ডাউনলোড করতে পারবেন, এখানে অনলাইনে আবেদন করতে পারবেন না। অনলাইনে আবেদন করার পোর্টাল হলো socialregistry.wb.gov.in। এইখানে অনলাইনে আবেদন করার জন্য সিটিজেন ফ্যামিলি লগ ইন পাবলিক অ্যাক্সেস, এটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য। ডিপার্টমেন্ট অফিসার লগ ইন হচ্ছে যারা সরকারি আধিকারিক তাদের জন্য। তাহলে আমরা যদি অনলাইনে আবেদন করতে চাই আমাদেরকে এখানে এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে এই যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন করার পোর্টাল ওপেন হলো, প্রথমে এখানে আপনার জেলা নির্বাচন করতে হবে। আমি নর্থ 24 পরগনা থেকে বিলং করি, আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করব। তারপর এখানে 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবে। এইখানে যেই মোবাইল নাম্বার দেবে সেটা হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করলেও হবে, আবেদনকারীর মোবাইল নাম্বার দিলেও হবে, কিন্তু মোবাইল নাম্বারের সঙ্গে যেন আধার কার্ড লিঙ্ক থাকে। তারপরে এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে বসাবেন। ক্যাপচা যদি বুঝতে না পারেন এখান থেকে আপনি রিফ্রেশ করতে পারেন। ক্যাপচা বসানোর পরে রিকোয়েস্ট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি সেন্ড করবে 6 সংখ্যার, সেই ওটিপিটা এখানে বসাবেন। তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এই যে টোটাল ফর্ম ওপেন হলো, এই ফর্মটা ফিল আপ করতে হবে। দেখুন ডাটা কালেক্টর অন্নপূর্ণা যোজনা, এইখানে প্রথমে বেসিক ইনফরমেশন দিতে হবে, যেখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম, ভোটার কার্ডের ডিটেল, মানে যেগুলো আপনি অফলাইনে ফিল আপ করেছিলেন সেগুলোই ফিল আপ করতে হবে। এখানে রেশন কার্ড এবং ফুড সাবসিডি পাওয়ার তথ্য, তারপরে আপনার সম্পত্তির পরিমাণ অ্যাসেট এখানে ফিল আপ করতে হবে। এবার আপনার ইনকাম এবং পেশা ফিল আপ করতে হবে। তারপরে আপনার ডকুমেন্ট এখানে আপলোড করতে হচ্ছে। এরপরে সরকারি স্কিম পান কিনা সেখান থেকে নাম প্রত্যাহার করতে চান কিনা সেই অপশনটা, এবং সবশেষে ফ্যামিলি আইডেন্টিটি। তাহলে এটা হচ্ছে টোটাল ফর্ম, যেটা অফলাইনে আছে সেটাই অনলাইনে করতে হবে। এখানে আপনি ফর্মের 3টে ভার্সন পাবেন, ইংলিশে পেয়ে যাবেন, এখানে আপনি হিন্দি ভাষায় পেয়ে যাবেন, এবং এখানে আপনি বাংলা ভাষাতেও পেয়ে যাবেন। তাহলে আপনার যে ভাষায় ফর্ম ফিল আপের প্রয়োজন সেই ভাষায় করবেন। এখানে ইংলিশের পাশাপাশি এখানে কিন্তু বাংলাতেও দেওয়া আছে। তো প্রথমে আমরা বেসিক ইনফরমেশনে হেড অফ দ্য ফ্যামিলি দেখব। প্রথমে এখানে বলা আছে নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অর্থাৎ আধার কার্ড বা অন্যান্য যে কোনো অফিসিয়াল আইডি অনুযায়ী বাড়ির যে প্রধান তার নাম এখানে বসাতে হবে, নাম ও পদবি। তো আমি এখানে নাম ও পদবি বসিয়ে দিলাম বাড়ির যে প্রধান, ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলি। এবার হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ, তো আমি এখান থেকে তার জন্ম তারিখ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে ক্যালেন্ডার চুজ হবে। এখান থেকে আপনি সাল চুজ করবেন, স্ক্রল করে উপরে আসবেন। এখান থেকে কিন্তু আপনাকে প্রথমে সাল চুজ করতে হবে, তারপরে মান্থ চুজ করতে হবে, তারপরে ডে চুজ করতে হবে। তাহলে 6/2/1996 মানে 6 ফেব্রুয়ারি 1996 জন্ম তারিখ। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এবার হেড অফ দ্য ফ্যামিলির জেন্ডার কি, সে পুরুষ, মহিলা নাকি অন্যান্য। তো আমি এখানে পুরুষ রেখেছি, তাই পুরুষ অপশনে ক্লিক করব। এবার সোশ্যাল ক্যাটাগরি, এখান থেকে তার কাস্ট কি, এসসি এসটি ওবিসি সেই ক্যাটাগরিটা চুজ করতে হবে। তারপরে কন্ট্যাক্ট নাম্বার, এখানে বলা আছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। হেড অফ দ্য ফ্যামিলির ফোন নাম্বার দিতে হবে, যেই ফোন নাম্বারে আধার কার্ডের সঙ্গে যুক্ত করা, তো সেই ফোন নাম্বার দেবেন। এরপরে ভোটার কার্ড ডিটেইল, যে হেড অফ দ্য ফ্যামিলি তার ভোটারের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, এপিক নাম্বার। অ্যাসেম্বল বা কনস্টিটিউশি, এখান থেকে সার্চ করার অপশন আছে, যেমন নর্থ 24 পরগনার যতগুলো এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন আছে, বিধানসভা ক্ষেত্র আছে, সেগুলো চলে আসলো, কারণ আমি নর্থ 24 পরগনাতে অ্যাপ্লিকেশন করেছিলাম। এবার এখান থেকে আমি হাবড়া সার্চ করে দেখি, তো এখানে দেখুন হাবড়া 100 চলে আসে, ঠিক আছে, তাহলে হাবড়া 100। এবার হাবড়া 100 হচ্ছে আমার অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি, মানে বিধানসভা ক্ষেত্র। এবার পার্ট নাম্বার, অংশ নাম্বার কত, তো আমার অংশ নাম্বার মনে করুন 85, আমি 85 দিলাম। তাহলে ভোটার কার্ডের ডিটেল হয়ে গেছে। এইবার যে হেড অফ দ্য ফ্যামিলি তার তথ্য দিয়েছি, তাহলে এখানে সমস্ত কিছু হেড অফ দ্য ফ্যামিলির তথ্য হবে। এবার এখানে যে পরিবারের প্রধান যাকে রাখবেন তার আধার নাম্বার, তারপরে পরিবারের প্রধান যাকে রাখবেন তার এখানে ব্যাংকের তথ্য দিতে হবে, প্রথমত আইএফএসসি কোড। তো আমি একটা জাস্ট সার্চ করে দেখাচ্ছি। দেখুন আমি যখন এখানে আইএফএসসি কোড সার্চ করলাম তখন আইএফএসসি কোড অনুযায়ী ব্যাংকের নাম অটোমেটিক্যালি নিয়ে নিল। তাহলে এটাই হচ্ছে আমার আইএফএসসি কোড, এবং আইএফএসসি কোড বসালে আপনার ব্রাঞ্চের অ্যাড্রেসও এখানে দেখিয়ে দেবে। তো অবশ্যই এটা ঠিকঠাক দেবেন। এইবার অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যেই অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা এবং ডিবিটি লিঙ্ক করা, ঠিক আছে। এটা কিন্তু কার হচ্ছে, দেখুন হেড অফ দ্য ফ্যামিলির তথ্য হচ্ছে, তার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। আপনি যখন এখানে ভোটার নাম্বারটা বসাবেন, আমি যেমন ভোটার নাম্বার বসিয়েছি, এবার ভোটারের ডকুমেন্ট আপলোড করতে বলছে, ছবি তুলে আপলোড করতে পারেন বা পিডিএফ বানিয়ে আপলোড করতে পারেন 50 থেকে 200 কেবির মধ্যে। তাহলে আপনার যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের দুপাশের ছবি তুলুন, ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড দুপাশের ছবি তুলুন, তারপরে সেটাকে একটা পিডিএফ এ করুন এবং তারপরে সেটাকে এখানে আপলোড করুন। তো ডকুমেন্টগুলো কি করে 50 থেকে 200 কেবির মধ্যে বানাবেন এবং ফ্রন্ট পেজ ব্যাক পেজ একই পেজে কিভাবে আনবেন, এটা নিয়ে পরবর্তীতে আমরা একটা ভিডিও দেবো। তো আমি এখানে আমার ভোটার কার্ডটা আপলোড করে দিচ্ছি। ভোটার কার্ড আপলোড করার পরে যে আধার নাম্বার বসাবেন
বসাবেন সেই আধার কার্ডও কিন্তু এখানে 50 থেকে 200 কপির মধ্যে আপলোড করতে হচ্ছে, ছবি তুলে বা পিডিএফ ফরম্যাটে। তো আধার কার্ডের ছবিও আপলোড করে দেবেন। এটা আমরা এখনো হেড অফ দ্য ফ্যামিলি তার ডকুমেন্ট আপলোড করছি। এরপরে আপনি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ফিল আপ করবেন এবং ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, ব্যাংকের যে পাসবুক তার প্রথম পেজের ছবি, যেখানে সমস্ত ডিটেল লেখা থাকে, ছবি দেওয়া থাকে, সেই প্রথম পাতার ছবি তুলে সেটাও কিন্তু আপলোড করতে পারেন, অথবা পিডিএফ বানিয়েও আপলোড করতে পারেন 50 থেকে 200 কপির মধ্যে। তাহলে এখানে হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবই ছবি তুলে আপলোড করতে হবে। তাহলে পরিবারের যে প্রধান তার যে রেশন কার্ড, সেটাকে ডিজিটাল রেশন কার্ড, আমি এখানে ইয়েস করলাম। তারপরে রেশন কার্ড টাইপ, কোন ধরনের রেশন কার্ড আছে, SPHH রেশন কার্ড আছে। এইবার রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখে দিন। রেশন কার্ডের নাম্বার লেখার পরে সেই রেশন কার্ডের ছবিটা বা পিডিএফটা এখানে আপলোড করতে হবে। এবার আপনি কি মাসিক রেশন তুলছেন? তো যদি তুলে থাকেন ইয়েস করবেন, আদারওয়াইজ এখানে নো অপশনে ক্লিক করবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এইবার পরিবারের যে প্রধান তার নামে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, ভালো করে বুঝবেন, 3টের বেশি পাকা ঘর আছে কিনা। এখানে একটা কথা মাথায় রাখবেন, যেগুলো যে রেড কালার স্টার মার্ক সেগুলো ফিল আপ করলেই হবে, সেগুলোই বাধ্যতামূলক। বাদ বাকি যেগুলো, যেমন এটাতে রেড কালার স্টার মার্ক নেই, এটাতে না ফিল আপ করলেও হবে। তো আমি এখানে ফিল আপ করছি নো। এবার বলা আছে ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, অর্থাৎ আপনার পরিবারে কোনো জমি আছে কিনা, পরিবারের জমির মালিকানা। তো ইয়েস করলাম। এবং সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং, অর্থাৎ সমস্ত ফ্যামিলি মেম্বারদের জমির পরিমাণ কত, শতকে বা ডেসিমেলে, আমি এখানে 3 শতক লিখলাম। এইবার জমির যে ডকুমেন্ট সেটা আপলোড করতে হবে। এখানে কি ডকুমেন্ট বলা হয়েছে, নিবন্ধন রেকর্ড, ROR আপডেটের তারিখ সহ সর্বশেষ ROR ভূমি রেকর্ডের মিউটেশন কপি, এই দুটো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। এটাও ছবি তুলে বা পিডিএফ এ 50 থেকে 200 কপির মধ্যে। এইবার আপনার গাড়ি আছে কিনা, কি গাড়ি বলা আছে, আপনার গাড়ি মানে 4 চাকার গাড়ি বা 4 চাকার জিপ বা এখানে ট্রাক্টর থাকলে এখানে আপনাকে ইয়েস করবেন। বাদ বাকি এই 3টে জিনিস ছাড়া অন্য কিছু থাকলে এখানে নো থাকলেই অসুবিধা নেই। তো আমি ইয়েস করলাম। ইয়েস করলে এবার কতগুলো গাড়ি আছে, আমি মনে করুন 2টো গাড়ি আছে। এবার গাড়ির মডেল নাম্বার কি এবং গাড়ির এইখানে সেই রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে নো থাকলো। এইবার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, আমি এখানে আছে, ইয়েস করলাম। এবার যে আমি পরিবারের প্রধানের তথ্য ফিল আপ করছি, তাহলে তার যে হেলথ ইন্স্যুরেন্স আছে সেটা গভর্নমেন্ট না প্রাইভেট, মনে করুন স্বাস্থ্যসাথী পাই, তো আমি গভর্নমেন্ট করলাম। এবার গভর্নমেন্ট স্কিমের নাম লিখতে হবে, যে আয়ুষ্মান ভারত ছিল বা স্বাস্থ্যসাথী ছিল, তো এখানে আমি আয়ুষ্মান ভারত বা স্বাস্থ্যসাথী এটাই ক্লিক করলাম। এইবার যে স্বাস্থ্যসাথীর নাম্বার বা যদি আয়ুষ্মান ভারত থেকে থাকে তার নাম্বার, ওয়েস্ট বেঙ্গলে আয়ুষ্মান ভারত নেই, স্বাস্থ্যসাথী আছে, তাহলে স্বাস্থ্যসাথী এখানে নাম্বারটা লিখতে হবে। এবার কত টাকা বেনিফিট পাই, 5 লাখ টাকা, তাহলে 5 লাখ লিখবেন। এবং অ্যানুয়াল প্রিমিয়াম দিই না, তো আমি এখানে 00 লিখবো। তারপরে সেই স্বাস্থ্যসাথীর ছবি তুলে এখানে আপলোড করতে হবে। এবার যাদের প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আছে তারা প্রাইভেট অপশনটা চুজ করবেন। প্রাইভেট চুজ করলে আপনি কত টাকার ইন্স্যুরেন্স করিয়েছেন, এখানে 5 লাখ দিলাম, এবং অ্যানুয়ালি মানে বার্ষিক কত টাকা প্রিমিয়াম দেন, আমি মনে করুন 10,000 টাকা প্রিমিয়াম দিই, তাই 10,000 টাকা লিখলাম। এইবার সেই হেলথ ইন্স্যুরেন্সের যে ডকুমেন্ট, পলিসি ডকুমেন্ট বা ইন্স্যুরেন্স কার্ড থাকলে তার ছবিটা তুলে এখানে আপলোড করতে হবে। আর যাদের এটা নেই তারা এই নো অপশনে ক্লিক করবেন। তাহলে এটা কমপ্লিট। এরপরে নেক্সটেও আমরা দেখবো যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে রেখেছি সে প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা। তো দেয় না, যদি দিয়ে থাকে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এবার আপনার প্যান কার্ড আছে কিনা, কার, হেড অফ দ্য ফ্যামিলির, অবশ্যই প্যান কার্ড আছে, ইয়েস করলাম। এখানে প্যান কার্ডে কি নাম আছে সেই নামটা দিতে হবে। অনেকের আধার কার্ড প্যান কার্ডে নাম মিসপ্যাচ আছে, তাহলে প্যান কার্ডে যদি নাম অন্য থাকে, আধার কার্ডের মতো নেই, তাহলে এখানে প্যান কার্ডের নাম্বারটা, যে নামটা, সেই নামটা বসাবেন এবং প্যান নাম্বার বসাবেন। তো আমি এখানে নোতে সিলেক্ট করছি। এবার বলা আছে যে হেড অফ দ্য ফ্যামিলি সে কি কাজ করে, সে গভর্নমেন্ট সেক্টরে কাজ করে নাকি সে ফর্মাল সেক্টরে কাজ করে, মানে সেলফ এমপ্লয়েড, নিজের কোনো বিজনেস আছে, কোনো মালিক, কোনো কিছুর, কোনো এন্টারপ্রেনিউর। এরপরে সে ইনফর্মাল সেক্টরে যেমন আর্টিসিয়ান, ক্রাফটসম্যান, ফার্মার, চাষি কিনা, বা আনএমপ্লয়েড কিনা, বা স্যালারিড কিনা, পার্ট টাইম জব করে কিনা, তাহলে যেটা আছে সেটা ঠিকমার করবেন। এখানে দেখবেন একের বেশি সিলেক্ট করা যাচ্ছে, অর্থাৎ একই সঙ্গে কেউ দুটো কাজ করতে পারে। সেক্ষেত্রে আমি আনএমপ্লয়েড চুজ করব। আনএমপ্লয়েড চুজ করলে কোনো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। আদারে চুজ করলেও ডকুমেন্ট আপলোড করতে হবে। মাইগ্রেন্ট লেবার চুজ করলেও আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। পার্ট টাইম জব মানে যা করেন এই আনএমপ্লয়েড বাদে, আর এখানে বাদ বাকি যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। তবে এটা অপশনাল, ক্যান চুজ মাল্টিপল, মানে একের বেশি কাজ যেহেতু অনেক লোকে করে, মানে একসঙ্গে কেউ দুটো কাজ করে, তাহলে দুটো অপশনে চুজ করবে। ডকুমেন্ট চাইলে আপলোড করবে, ডকুমেন্ট না চাইলে আপলোড করবে না, না করলেও হবে, ঠিক আছে। এরপরে দেখুন লিটারেসি স্ট্যাটাস, অর্থাৎ আমরা এখনো হেড অফ দ্য ফ্যামিলি ফিল আপ করছি, তাই সে কি শিক্ষিত নাকি নিরক্ষর। তো সে শিক্ষিত, তাহলে তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে, এখানে মাধ্যমিকের কম নাকি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক নাকি গ্রাজুয়েশন, কোনটা আছে সেটা সিলেক্ট করবেন। এটা বলা যে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি, অর্থাৎ আপনি এখানে কোনো প্রকার সাংবিধানিক পদে আছেন, মন্ত্রী বা সাংসদ বা আপনি বিধায়ক। তো আপনি যদি এরকম কোনো কিছু পদে থাকেন তাহলে ইয়েস করবেন, এবং তার ডিটেল এখানে ফিল আপ করার অপশন দেয়নি তাই দেবেন না।
আর না হলে নো করবেন। যদি এরকম পদে না থাকেন নো করবেন। আপনি কি সরকারি পেনশনভোগী, সরকারি পেনশন পান তাহলে ইয়েস করবেন, যদি না পান তাহলে নো করবেন। যদি জিএসটির অধীনে কোনো বিজনেস থাকে তাহলে জিএসটি আর নাম্বার যদি থাকে তাহলে নাম্বার বসাবেন ইয়েস করে, আর না থাকলে নো করবেন। তাহলে এটা আপনার ফিল আপ হয়ে গেল। এবার নেক্সটে বলা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি সিএ থেকে আপনি আবেদন করেছিলেন, হ্যাঁ অ্যাপ্লাই করেছিলেন, তাহলে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে এবং ডকুমেন্ট আপলোড করতে হবে। আর যদি ইস্যু হয়ে যায় সিএ তাহলে সার্টিফিকেট নাম্বার লিখবেন এবং সার্টিফিকেট আপলোড করবেন। আর যদি কখনো আবেদন না করে থাকেন কোনোদিন তাহলে নট অ্যাপ্লিকেবল। এইবার যদি অন্য কোনো ডকুমেন্ট থাকে স্পেসিফিক কোনো ডকুমেন্ট সেটা আপলোড করতে পারেন। এইবার যদি এসআইআর এ আপনার নাম ডিলিট হয়ে যায় এবং আপনার কেস কি পেন্ডিং এ আছে, যদি পেন্ডিং এ থাকে ইয়েস করবেন, তাহলে কেস ডিটেলটা লিখতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। যদি অ্যাপ্লাই করে থাকেন কেস পেন্ডিং এ নেই তাহলে নো অপশনে ক্লিক করবেন এবং ডকুমেন্ট আপলোড করবেন, এসআইআর অ্যাপ্লিকেশন ডকুমেন্ট। আর যদি কখনো এসআইআর এর পরে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য নয়, তাই নট অ্যাপ্লিকেবল। এইবার আপনি কি ডিবিটির মাধ্যমে কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, হেড অফ দ্য ফ্যামিলি, তো যদি পেয়ে থাকেন ইয়েস করবেন এবং সেই প্রকল্পের নাম লিখতে হবে। এখানে আপনি দেখবেন প্রচুর প্রকল্পের নাম চলে এসছে, ঠিক আছে, WCD মানবিক, ওল্ড এজ পেনশন। মনে করুন এই লোক বৃদ্ধ ভাতা পায়, তো আমি ওল্ড এজ পেনশন চুজ করলাম। এবার বলছে আপনি কি এই ওল্ড এজ পেনশন থেকে নিজের নাম নথিভুক্ত করতে চান, নাম তুলে ফেলতে চান। ভালো করে বুঝবেন অপ্ট আউট বলতে কি বোঝাচ্ছে। আপনি এখানে যেই প্রকল্প সিলেক্ট করেছেন, যেমন আমি পরিবারের প্রধান, সে বৃদ্ধ ভাতা পায় 1,000 টাকা করে, তাহলে সে কি বৃদ্ধ ভাতার থেকে তার নাম তুলে ফেলতে চায়, তো তুলে ফেলতে চায় না তাই নো থাকবে। আর যদি তুলে ফেলতে চায় তাহলে ইয়েস করবে। তো এখানে বাই ডিফল্ট আপনি নো করবেন যে হেড অফ দ্য ফ্যামিলি। এবার যে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করছে সেটাও আমি দেখাবো পরবর্তীতে। এবার যদি একের বেশি সে কোনো স্কিম পায় তাহলে অ্যাড অ্যানাদার স্কিমে চুজ করবে, করে তার এবার পরবর্তী স্কিমের এখান থেকে চুজ করবে। মনে করুন এমই পেনশন পায়, তাহলে সেখান থেকে সেটা নাম চুজ করতে তুলে ফেলতে চায়, অবশ্যই তুলে ফেলতে চায় না, তাই নো অপশনে টিকমার্ক থাকবে। এইবার পার্মানেন্ট অ্যাড্রেস কার, এই যে হেড অফ দ্য ফ্যামিলি তার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ থেকে শুরু করে পোস্ট পর্যন্ত, তারপরে পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট এবং তারপরে পিনকোড, সমস্ত কিছু এখানে ফিল আপ করবে। এবার এখানে ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা। এবার সে কোন এরিয়ায় থাকে, রুরাল নাকি আরবান, রুরাল মানে গ্রাম এলাকায় থাকে, আরবান মানে শহর এলাকায়, রুরাল চুজ করলাম আমি। এবার সে তার পিনকোড বসাবে, তার পুলিশ স্টেশন এখানে বসাবে, সে কোন পুলিশ স্টেশনে থাকে, তো নর্থ 24 পরগনা সব পুলিশ স্টেশন এখানে চলে আসবে। সে যেই পুলিশ স্টেশনে থাকে তার নাম বসাবে। সে যদি ব্লকে থাকে তাহলে এখান থেকে সে তার ব্লকের নাম বসাবে। যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকে তো মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম চুজ করবে। এইবার যদি সে ব্লক এরিয়ায় থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করবে, আর যদি ওয়ার্ডে থাকে তাহলে ওয়ার্ডের নাম চুজ করবে। এইবার আপনার ফ্যামিলি মেম্বার কজন, এখানে 2 অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে কারণ আমি এখানে 2জনকে অ্যাড করেছি। আমি যদি অ্যাড মেম্বারে ক্লিক করি তাহলে 3 জন অ্যাড হয়ে যাবে এবং আমি এখানে যে ফিল আপ করছি এখানে অটোমেটিক্যালি 3 জন হয়ে যাবে। তাহলে আপনি যতগুলো মেম্বার অ্যাড করবেন ততগুলো এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবার টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ মোট কত আয় পরিবারের, মোট কত আয় বছরে, বার্ষিক আয় কত। তাহলে আপনার পরিবারে যদি 5 জন মেম্বার থাকে, 5 জনের সব মিলিয়ে কত আয় সেটা লিখতে হবে, সেটা বছরে। মনে করুন এখানে 30,000 টাকা পরিবারের সমস্ত মেম্বার মিলে আয় করছে, তাহলে 30 গুণ এখানে কত 12, তাহলে কত হচ্ছে 3,60,000 টাকা বছরে। তো এখানে সেইভাবে হিসাব করে লিখবেন, ঠিক আছে। তারপরে এখানে হয়ে গেছে, এটা পরিবারের প্রধানের এখানে হয়ে গেছে এটা ফিল আপ। তারপরে সেভ ড্রাফটে ক্লিক করুন। ক্লিক করলে এটা সেভ হয়ে থাকলো। কার সেভ হয়ে থাকলো, এই যে পরিবারের প্রধানের। এবার আমরা মেম্বার 2 এ যাব। এখানে দেখুন আমার পরিবারের প্রধানের সমস্ত তথ্য ফিল আপ হয়ে গেছে। এইবার আমি মেম্বার 2 তার তথ্য ফিল আপ করবো। তাহলে মেম্বার 2 আমি যাকে রাখছি সে কি প্রাপ্তবয়স্ক মানে 18+ সে অ্যাডাল্ট নাকি সে শিশু। তাহলে মেম্বার 2 আমি যাকে রাখবো সে হচ্ছে অ্যাডাল্ট, তাই আমি অ্যাডাল্টে এখানে টিকমার্ক করবো। এইবার যে মেম্বার 2 তার তথ্য ফিল আপ করতে হবে। এতক্ষণ আমরা হেড অফ দ্য ফ্যামিলি তার ডিটেল ফিল আপ করলাম, তার ডকুমেন্ট আপলোড করলাম। এইবার আমি যতগুলো পরিবারের সদস্যকে রাখবো তার ডিটেল ফিল আপ করবো, তার ডকুমেন্ট আপলোড করবো, ঠিক আছে। এইবার যে মেম্বার 2 আছে সে অ্যাডাল্ট, তার নাম আধার কার্ড অনুযায়ী কি আছে সেটা এখানে আমাকে ফিল আপ করতে হবে। তো আমি অ্যাজ এ এক্সাম্পল এখানে একটা ডিটেল ফিল আপ করলাম। এইবার পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক, তো এখানে যে মেম্বার 2 আমি যাকে রাখলাম সে মনে করুন আবেদন করবে, তাহলে তার সঙ্গে মানে ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার সম্পর্ক, সে তার কে, সে তার স্ত্রী। অর্থাৎ আমি মেম্বার 2 যাকে রাখছি তিনি হচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রী। তাহলে মেম্বার 2 কে আমি এই হেড অফ দ্য ফ্যামিলির স্ত্রীর নাম দিলাম এবং সম্পর্ক দিলাম স্ত্রী। এইবার যে মেম্বার 2 যাকে রেখেছি তার জন্ম তারিখ একইভাবে আমরা যেভাবে ফিল আপ করতে গেছি মেম্বার 1 মানে যে আমাদের হেড অফ দ্য ফ্যামিলি তার ডিটেল যেভাবে ফিল আপ করেছি একইভাবে এখানে আমরা যে স্ত্রী আছে মেম্বার 2 তার ডিটেল ফিল আপ করলাম। প্রথমে তার জন্ম তারিখ, তারপর তার জেন্ডার মহিলা, এবার সে কি কাস্ট। এখানে দেখুন প্রত্যেকের আলাদা আলাদা করে কাস্ট সার্টিফিকেট চুজ করার অপশন আছে। যেমন আমরা হেড অফ দ্য ফ্যামিলিকে জেনারেল রেখেছিলাম। এবার মনে করুন যে মেম্বার 2 তাকে তার কাস্ট সার্টিফিকেট আছে এসসি, তাকে এসসি রাখলাম। এবার তাহলে সে যদি এসসি হয় তাহলে তার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তাহলে আপনাদের কাছে কাস্ট সার্টিফিকেট থাকলে তার ছবি তুলে আপলোড করবেন, তাহলেই আপনি একমাত্র এখানে কাস্টের আওতায় পড়বেন। এইবার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দিতে হবে। কার ফোন নাম্বার
নাম্বার দেবো এখানে মেম্বার 2 এর ফোন নাম্বার, ঈপ্সিতা মণ্ডলকে আমরা মেম্বার 2 রেখেছি, তার ফোন নাম্বার দেবো কিন্তু এমন ফোন নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এইবার এখানে ভালো করে দেখবেন মেম্বার 2 আমি যাকে রেখেছি সে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছে, তাই তার জেন্ডার হচ্ছে মহিলা এবং এইখানে অপশন আছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন। তো এক্ষেত্রে কি করবেন, ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, অর্থাৎ হ্যাঁ আমি আবেদন করছি, তাহলে এইখানে ইয়েস করবেন। তাহলে ভালো করে মনে রাখবেন যার নামে আবেদন হবে তার নামের পরে এখানে কিন্তু অবশ্যই এটাকে ইয়েস করতে হবে। ম্যান্ডেটরি সিলেকশন ফর অ্যাডাল্ট ফিমেল ফ্যামিলি মেম্বার, অর্থাৎ পরিবারে যারা অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য এটা ফিল আপ করা প্রয়োজন, তো এখানে ইয়েস করবেন। তার মানে আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছেন। কার নামে আবেদন হচ্ছে, মেম্বার 2 এর নামে বর্তমানে আবেদন হচ্ছে। এখানে দেখুন লেখাও আছে অন্নপূর্ণা যোজনা ভাষা, তাহলে মেম্বার 2 এর নামে আবেদন হচ্ছে। এখানে সে যদি কোনো প্রকল্পের টাকা পায় তার তথ্য দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এইবার দেখুন এই একটা যে ফর্ম, সেই ফর্মে পরিবারের সমস্ত যোগ্য মহিলারা আবেদন করতে পারেন, অর্থাৎ একের বেশি 2 জন 3 জন 4 জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন শুধুমাত্র একটা ফর্মে, সেটাও দেখাচ্ছি। দেখুন এখানে অলরেডি মেম্বার 2 আবেদন করেছে অন্নপূর্ণা ভান্ডারে এবং মেম্বার 3 তে আমরা যাকে রেখেছি সেও কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা মেম্বার 2 তে অলরেডি আবেদন করেছি, মেম্বার 3 তে দেখুন একটা অপশন এখানে রয়েছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তো এক্ষেত্রে আমরা কি করব, ইয়েস করব। তাহলে ইনিও আবেদন করছেন ইনিও আবেদন করছেন, মানে একই ফর্মে হেড অফ দ্য ফ্যামিলিকে রেখে বাদ বাকি যে সমস্ত এলিজিবল মেম্বার অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবেন তাদের এখানে আমরা অন্নপূর্ণা যোজনাতে আবেদন করাতে পারি। একই ফর্মে 2 জন 3 জন আবেদন করতে পারে। এইবার মেম্বার 2 যাকে রেখেছি তার ভোটার নাম্বার, তার আলাদা করে আবার তার বিধানসভা ক্ষেত্র নাম আছে, তার পার্ট নাম্বার আছে এবং তার ভোটার কার্ড এখানে আপলোড করতে হবে। একইভাবে তার আধার নাম্বার দেবো, আধার কার্ড আপলোড করব এবং তার আইএফএসসি কোড দিয়ে ব্যাংকের ডিটেল ফিল আপ করতে হবে। তো এখানে মনে করুন আমি ব্যাংকের যে আইএফএসসি কোড আছে সেটা সার্চ করলেই তার ব্রাঞ্চের নাম চলে আসবে, এটা সিলেক্ট করে নেবো, অটোমেটিক্যালি দেখাবে কোন ব্যাংকের আইএফএসসি কোড এবং তার অ্যাকাউন্ট নাম্বার দেবো। এবার এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু টাকা ঢুকবে, তাহলে এখানে একটা ডিবিটি যুক্ত অ্যাকাউন্ট নাম্বার দেবেন এবং আমরা মেম্বার 2 কে এখানে এই প্রকল্পে আবেদন করব, ঠিক আছে। এবার মনে করুন কেউ চাইছে যে মেম্বার 3 অ্যাড করবে, তার প্রকল্পেও সেও আবেদন করবে, তো দুজনকেই কিন্তু এই একটা ফর্মেই হয়ে যাবে। তো আগে আমি মেম্বার 2 এর যে ডকুমেন্টগুলো সেগুলো আপলোড করে নিই। তাহলে মেম্বার 2 ফিল আপ হয়ে গেছে, এবার মেম্বার 3। তাহলে আমি যেভাবে দেখালাম সেইভাবেই সমস্ত মেম্বারকে এখানে অ্যাড করে নেবেন। আমি হেড অফ দ্য ফ্যামিলিকে অ্যাড করেছি, মেম্বার 2 কে অ্যাড করেছি, এবার মেম্বার 3 কে অ্যাড করব। তাহলে মেম্বার 3 যে আছে সে অ্যাডাল্ট না চাইল্ড, সেও মনে করে অ্যাডাল্ট, তাহলে তাকে আমি অ্যাডাল্টে রাখলাম। একইভাবে তার আধার কার্ড অনুযায়ী মেম্বার 3 নাম, তার সঙ্গে হেড অফ দ্য ফ্যামিলির কি সম্পর্ক, মনে করো সে হচ্ছে তার মেয়ে, পরিবারের প্রধানের মেয়ে, আমি মেম্বার 3 তে অ্যাড করছি। তাহলে তার এখানে জন্ম তারিখ চুজ করতে হবে, তার জেন্ডার মহিলা, এবার তার কাস্ট কি সেই কাস্ট চুজ করব, এবার তার আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বার দেব এবং মেম্বার 3 তে আমরা যাকে রেখেছি সেও কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা মেম্বার 2 তে অলরেডি আবেদন করেছি, মেম্বার 3 তে দেখুন একটা অপশন এখানে রয়েছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, তো এক্ষেত্রে আমরা কি করব, ইয়েস করব। তাহলে ইনিও আবেদন করছেন ইনিও আবেদন করছেন, মানে একই ফর্মে হেড অফ দ্য ফ্যামিলিকে রেখে তারপর তার ভোটার নাম্বার দেব, এইখান থেকে বিধানসভা ক্ষেত্রের নাম, তারপরে অংশ নাম্বার, তার আধার নাম্বার ফিল আপ করতে হবে এবং ভোটার কার্ড আধার কার্ড আপলোড করতে হবে, তার আইএফএসসি কোড দিয়ে ব্যাংকটা সিলেক্ট করে নিতে হবে এবং তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ডিবিটি যুক্ত অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে ব্যাংকের যে প্রথম পাতার ছবি সেটাও ছবি তুলে আপলোড করতে হবে। তাহলে আমার এখানে মেম্বারগুলো অ্যাড হয়ে গেল। এইবার এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। একইভাবে আমরা হেড অফ দ্য ফ্যামিলির যা যা তথ্য ফিল আপ করতে করতে গেছি এই ডকুমেন্ট ডিটেলগুলো, একইভাবে মেম্বার 2 এরও সেম ডিটেলগুলো ফিল আপ করতে হবে। এবার মেম্বার 2 এর আলাদা করে কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি সে স্বাস্থ্যসাথী পায় তাহলে ইয়েস করবে, তাহলে তার বাবার বা তার স্ত্রীর যে স্বাস্থ্যসাথী কার্ডটা বা স্বামীর যে স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল সেটাই কিন্তু লিখতে হবে। তো এক্ষেত্রে আমি আপাতত নো করছি, তারপরে নেক্সট। এবার সে প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা দেয় না, প্যান কার্ড আছে কিনা, এখানে আছে, তাহলে এখানে প্যান কার্ড অনুযায়ী নাম লিখবে, প্যান কার্ডের নাম্বার লিখবে। তো এখানে আমি জাস্ট দেখানোর জন্য এখন দেখাচ্ছি। এবার সে কি কাজ করে, আনএমপ্লয়েড, সে পড়াশোনা জানে, তার হাইয়েস্ট কোয়ালিফিকেশন আমি ফিল আপ করে নিলাম। এবার সে এই সমস্ত কোনো পদে নেই তাই আমি নো করলাম, সে পেনশন পায় না মেম্বার 2 এবং তার জিএসটি বিজনেস নেই তাই নো করলাম সব কটা। আপনার যেগুলো ইয়েস থাকবে সেগুলো ইয়েস করবেন, সেই অনুযায়ী ফিল আপ করবেন। এবার সে সিএ তে অ্যাপ্লাই করেনি এবং ট্রাইব্যুনালও অ্যাপ্লাই করেনি, তাই বাই ডিফল্ট এটা ঠিক আছে। এবার সে কোনো ডিবিটির মাধ্যমে প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা, মনে করুন ইনি লক্ষ্মীর ভান্ডার পেতেন এবং বর্তমানে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করছেন, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, লক্ষ্মীর ভান্ডারটা চুজ করতে হবে। তো দেখুন আমি লক্ষ্মীর ভান্ডার চুজ করলাম। এইবার দেখুন এই যে অপশন আউট, এটাকে ইয়েস করতে হবে। কেন, কারণ লক্ষ্মীর ভান্ডার থেকে নাম সরাতে চাইছেন, কেননা তিনি অন্নপূর্ণা ভান্ডার পেতে চান, তাই আমি এখানে ইয়েস করলাম। এবার আমি অন্য
একটা স্কিম চুজ করি, মনে করুন সে যুবশ্রী পাচ্ছে, এখানে যুবশ্রী অপশন আছে। এবার সে কি যুবশ্রীর থেকে সে নাম সরাতে চাইছে না, তাই এখানে নো থাকবে। ঠিক আছে, এইবার এটাও আমার ফিল আপ হয়ে গেছে, সেভ ড্রাফট। তাহলে মেম্বার 1 মেম্বার 2 কে আমি অ্যাড করে নিলাম, তাহলে এটা আমার ফিল আপ কিন্তু হয়ে গেছে। এইবার এই যে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশনে ক্লিক করবেন, এইখানে টিকমার্ক করবেন যে ভালো করে বুঝবেন কি বলা আছে। আমি যা যা ফিল আপ করেছি, এখানে যে সমস্ত ডকুমেন্ট ফিল আপ করেছি সমস্ত কিছু সত্য, এবং যেখানে প্রযোজ্য আমি সমস্ত সহায়ক নথি প্রদান করেছি, যেখানে যে ডকুমেন্ট চেয়েছে আমি আপলোড করেছি, আমি কোনো কিছু মিথ্যা তথ্য দিইনি। যদি মিথ্যা তথ্য দিয়ে থাকি তাহলে আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে পারে, তাহলে মিথ্যে তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবেন না। এইবার সাবমিট অ্যাপ্লিকেশন যদি ক্লিক করেন, দেখুন অ্যাপ্লিকেশন সাবমিটেড, অর্থাৎ আবেদন সফলভাবে জমা হয়েছে। এখানে আবেদন নাম্বারও দিয়ে দিয়েছে, এই নাম্বারটা নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, অবশ্যই নোট ডাউন করে রাখবেন। ঠিক আছে, দেখুন এখানে বলা আছে আবেদন নম্বরটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন। এবার ওকে ডান, ঠিক আছে, তাহলে আমার এখানে ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে।